Hello everyone, I am Boren. Welcome to English with Boren. তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স এই দুটো বিষয় কি? চলো আমরা আগে জেনে নিই। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে দুই বা তার বেশি বর্ণ বা অক্ষর যদি পাশাপাশি বসে কোনো একটা মিনিংকে প্রকাশ করে তখন তাকে বলা হবে হচ্ছে ওয়ার্ড। আচ্ছা, নাও চলো তাহলে এবার শুরু করা যাক। ওয়ার্ড 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 মানে হচ্ছে শব্দ। এই শব্দ সেই শব্দ নয়, কিন্তু এই শব্দ হচ্ছে বাক্য গঠনের অংশ নয়। তাহলে ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। এবার কি কি হয়? এক বা একাধিক অক্ষর, অক্ষর বা বর্ণ, এক বা একাধিক অক্ষর বা বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে, এক বা একাধিক অক্ষর পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হবে ওয়ার্ড। কি কি আছে চলো এবার একটু দেখে নেওয়া যাক। সবার প্রথমে যেমন দেওয়া আছে RAIN, রেইন। রেইন মানে কি? রেইন মানে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে একটা শব্দ। স্কাই, SKY, স্কাই। স্কাই একটা, স্কাই মানে আকাশ, স্কাই একটা শব্দ। আচ্ছা, ফিল্ড, ফিল্ড মানে মাঠ, মাঠ একটা শব্দ। পেন, পেন একটা শব্দ। আচ্ছা, এখানে দেখো, এখানে কটা দেওয়া আছে, যেমন এক, দুই, তিন, চার, চারটা বর্ণ। চারটা বর্ণ পাশাপাশি বসে একটা অর্থকে প্রকাশ করলো। রেইন মানে বৃষ্টি, আমরা বুঝতে পারলাম। আমি যখন বললাম রেইন তখন তুমি বুঝতে পারলে যে হ্যাঁ রেইন, রেইন মানে বৃষ্টি। তো এখানে দেখো চারটা বর্ণ পাশাপাশি বসলো। এখানে কটা আছে? এক, দুই, তিনটে বর্ণ। তিনটে বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলো, তখন এটাকে বলা হবে শব্দ। এখানে কটা আছে? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, চারটে। তো এরকম পেন, হাউস, ল্যান্ড, বুক, চেয়ার, হ্যান্ড, স্কাই, ইস্ট, ব্লু, এই সবগুলো হচ্ছে এক একটা শব্দ বা ইংরেজিতে বলা হয় ওয়ার্ড। নো, আচ্ছা চলো এবার আরো কয়েকটা বুঝে নেব। যেমন আমরা কি বলছিলাম যে কয়েকটি বর্ণ যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হবে শব্দ বা ওয়ার্ড। তাহলে এখানে তো তুমি বলবে যে এখানে তো কয়েকটা বর্ণ পাশাপাশি বসানো আছে। ETN, কয়েকটা বর্ণ, তিনটা বর্ণ পাশাপাশি বসানো আছে, কিন্তু আমাদের এটা দেখতে হবে যে এই যে ETN, তিনটি বর্ণ পাশাপাশি বসানো আছে, এটা দিয়ে কোনো অর্থ প্রকাশ করছে কি না। দেখো ETN, ETN মানে আমি যদি তোমাকে বলি ETN তুমি কিন্তু বুঝতে পারবে না। তো ETN আমরা শব্দ তখন বলবো যখন কয়েকটা বর্ণ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করবে তখন তাকে বলা হবে শব্দ। আচ্ছা, TPO কি শব্দ? TPO এটা কি শব্দ হবে? না, কারণ কোনো মিনিং নেই, এর কোনো অর্থ প্রকাশ করছে না। USN হবে? হবে না। আচ্ছা, CARIH, CARIH না, এটাও কোনো অর্থ প্রকাশ করছে না। তো শব্দে কি করতে হবে? অবশ্যই অর্থ প্রকাশ করতে হবে। AFN না, ONOM না। তাহলে চলো, আচ্ছা এই যে বর্ণগুলি পাশাপাশি বসানো আছে এদেরকে কি বলা হলো না? শব্দ বলা হলো না। তো এবার দেখি আমরা শব্দ, এরপর যেমন ETN আছে, আমি যদি এটাকে করলাম NET, নেট। নেট মানে কি? নেট মানে জাল। তাহলে এটা একটা শব্দ হলো। কেন? কারণ নেট, নেটটা কি একটা অর্থপূর্ণ শব্দ, অর্থাৎ একটা মিনিং আছে ওর, তাহলে এটা হবে একটা শব্দ। TPO, যদি বলি POT, পট, পট মানে পাত্র, তো এটা একটা অর্থ আছে, বুঝা গেল? তো এটা একটা অর্থ আছে, POT, পট, পট মানে পাত্র, তাহলে এটা একটা ওয়ার্ড হয়ে গেল। এর আগে দেখো TPO ছিল, TPO একই অক্ষর, কিন্তু সাজাতে হবে কি করে? প্রপারলি সাজাতে হবে যেন কোনো একটা মিনিংকে প্রকাশ করে। যেমন USN কোনো ওয়ার্ড হলো? হলো না। আমরা যদি এটাকে কি করি, SUN, সান, সান মানে সূর্য, তাহলে এখানে কি হয়ে গেল? এটা একটা অর্থপূর্ণ শব্দ হয়ে গেল। আরো চলো নাও, এই সবগুলি যদি আমরা রেডি করি, যেমন কি দেওয়া আছে? CHAIR, চেয়ার। তারপরে AFN যদি বলি FAN, ফ্যান। তারপরে
ও এন ও এন, আমরা যদি এম ডবল ও এন মুন। আচ্ছা, এটা এল আই আই এল আই, কোনো অর্থ প্রকাশ করলো না, তাহলে এটা কি হবে না, এটা কোনো শব্দ হবে না। যদি আমরা এটাকে শব্দ তৈরি করতে চাই, ওয়ার্ড তৈরি করতে চাই, তখন কি করব, মিনিংফুল করব। যেমন মনে করো আই ডবল এল, ইল মানে অসুস্থ, তাহলে এটা হয়ে গেল একটা ওয়ার্ড। এস আই, যদি বলি আই এস, এস আই কোনো অর্থ প্রকাশ করলো না, এই জন্য কি হলো না, এস আই কোনো শব্দ হলো না, কোনো ওয়ার্ড হলো না। কিন্তু এই আইটা যদি আমি প্রথমে লিখি, এসটা যদি পরে লিখি, তাহলে ইজ, ইজ মানে হয়, হওয়া, তাহলে এটা একটা কি হলো, অর্থ হলো। সুতরাং এটা হচ্ছে একটা শব্দ। ই ওয়াই ই, শব্দ। তারপরে পি ই এন, পেন, পেন মানে কলম, তো এটাও একটা শব্দ। তো শুধু বর্ণগুলি পাশাপাশি বসালেই হবে না, বর্ণগুলি এমনভাবে বসাতে হবে যেন কোনো অর্থকে প্রকাশ করে, তখন তাকে বলা হবে শব্দ। কয়েকটা বর্ণ যখন পাশাপাশি বসে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করবে, তখন তাকে বলা হবে শব্দ। বুঝে গেল? তাহলে শব্দ বুঝে গেলাম। এবার কি পড়বো, এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে বাক্য, সেন্টেন্স। আমরা যে কথাগুলি কি করি, আমরা মুখ দিয়ে উচ্চারণ করি, একটা সম্পূর্ণ অর্থ যেটাতে হবে। যেমন মনে করো ফ্যানটা চলছে, আমি ভাত খাই, তারা মাঠে যায়, রাম কাজ করে, সূর্য উঠছে। এই যে বাক্যগুলি দেওয়া আছে দেখো, এই বাক্যগুলির মধ্যে একটা অর্থকে আমরা কি করলাম, সম্পূর্ণরূপে প্রকাশ করলাম, তাহলে এদেরকে বলা হবে সেন্টেন্স। ঠিক আছে? যেমন দ্য লাইট ইজ গ্লোয়িং, আলো জ্বলছে, তাহলে এটা হবে একটা বাক্য। তাহলে বাক্য কাকে বলবে, আমরা শব্দ দেখলাম কি হয়, শব্দ হচ্ছে কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হয় শব্দ। এবার সেন্টেন্স বা বাক্য কাকে বলে, ওই কয়েকটা যদি শব্দ আমরা পাশাপাশি বসাই, মিনিংফুল শব্দ যদি পাশাপাশি বসিয়ে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখন তাকে বলা হবে বাক্য। চলো এবার দেখে নেওয়া যাক বাক্য। এক বা একাধিক শব্দ, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে কি বুঝে গেল, ওয়ার্ডগুলিকে পাশাপাশি বসাতে হবে, শুধু পাশাপাশি বসালেই হবে না, কি করতে হবে, তাকে একটা অর্থ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। চলো আমরা দেখে নিই। যেমন উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। যখন আমরা বললাম যে উই আর স্টুডেন্ট, তার মানে আমরা ছাত্র। আমি একটা কথা বললাম যে কি করলে বুঝতে পারলে, তাহলে এটা কি হলো, উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র, তুমি আমার এই কথাটা বুঝতে পারলে। তো এরকম একটা কথা বলার পর যদি তোমরা বুঝতে পারো বা আমি বুঝতে পারি, তো তখন সেটা হবে সেন্টেন্স। যেমন মনে করো এখানেও কয়েকটা শব্দ দেখো, আই একটা শব্দ, ফিল্ড একটা শব্দ, টু একটা শব্দ, গো একটা শব্দ, এখানেও কয়েকটা শব্দ পাশাপাশি দেওয়া আছে, তাহলে এটা কি সেন্টেন্স হলো? দেখো আই ফিল টু গো, আই ফিল টু গো, এটা কয়েকটা শব্দ পাশাপাশি বসানো আছে, আছে ঠিকই, কিন্তু কি না, এটা কোনো অর্থ প্রকাশ করছে না। আমি যদি কাউকে বলি আই ফিল টু গো, তাহলে কেউ আমার কথা বুঝতে পারবে না। তাহলে এটাকে যদি মিনিংফুল করতে হয়, তাহলে কি করতে হবে, আমার সঠিক অর্ডারে সাজাতে হবে। আমি যদি বলি আই গো টু ফিল্ড, আচ্ছা, এখন এটা হয়ে গেল কি, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। আবার এখানেও কি দেওয়া আছে দেখো, স্টুডেন্টস, স্টুডেন্টস উই আর, আচ্ছা আচ্ছা, এখানে দেখো এই সেন্টেন্সটা উই আর স্টুডেন্টস আর স্টুডেন্টস উই আর, দুটো কিন্তু একই শব্দ দিয়ে তৈরি হলো, কিন্তু এখানে কি হলো দেখো, এটা সবার প্রথমে উই আছে, সঠিক অর্ডারে নেই, অর্থাৎ সঠিক নিয়মে নেই। এটা কি দেওয়া আছে, সবার প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই ফরম্যাটে থাকতে হবে। সবার প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপরে হচ্ছে ভার্ব বা ক্রিয়া, তা সবার শেষে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, বা কর্ম। তো এখানে দেখো স্টুডেন্টস আর উই, এখানে যে যে শব্দগুলি আছে এখানেও সেই সেই শব্দগুলি আছে, কিন্তু এরা কি নয়, এটা একটা সেন্টেন্স নয়। সেন্টেন্স করতে হলে কি করতে হবে,
যেমন উইটাকে সবার প্রথমে আনতে হবে, উই, উই, তারপরে আর, এ আর ই আর, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। দেখো এখানে কিন্তু কি করলো, একটা অর্থ প্রকাশ করলো। ইজ সানডে টুডে, বোঝা গেল কিছু? ইজ সানডে টুডে, আমি যদি বলি ইজ সানডে টুডে, তো তোমাদের মনে কি হবে, প্রশ্ন থেকে যাবে যে ইজ সানডে টুডে এটা আবার কেমন। তো যদি আমি বলি যে টুডে, টুডে ইজ সানডে, টুডে ইজ সানডে, তাহলে আমি যখন, দেখো আমি প্রথমে কি বললাম, ইজ সানডে টুডে, তোমরা কেউ কোনো কিছু বুঝতে পারলে না। যখন আমি বললাম টুডে ইজ সানডে, তখন তোমরা হ্যাঁ আজকে রবিবার, তোমরা আমার কথাটা বুঝতে পারলে। তো যখন কি হবে, কয়েকটা শব্দ পাশাপাশি বসে অর্থটাকে সম্পূর্ণ করবে, তখন তাকে বলা হবে হচ্ছে সেন্টেন্স। দে ফুটবল প্লে, এটাতে কি দেওয়া আছে, সাবজেক্ট প্রথমে দেওয়া আছে, তারপরে এটা অবজেক্টটাকে পরে দেওয়া আছে, তারপরে হচ্ছে প্লে, তাহলে সঠিক অর্ডারে নেই। আমরা যদি কি করতে, যদি সঠিক অর্ডারে আনতে হয়, তাহলে আমরা সবার প্রথমে কি করব, সবার প্রথমে দে, তারপরে প্লে, তারপরে ফুটবল। ফুটবল, তাহলে আমরা আজকে যে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে শব্দ কাকে বলে, আর একটা হচ্ছে বাক্য কাকে বলে। শব্দ আর বাক্য, কয়েকটা শব্দই, কয়েকটা শব্দ দিয়ে তৈরি হয় বাক্য। আর শব্দ কি নিয়ে তৈরি হয়, কয়েকটি বর্ণ বা অক্ষর, এটা আমরা আগের লেসনে পড়েছি। চলো নাও, তো আমরা এখানে আরেকটা জিনিস শিখলাম, সেটা কি বলতো দেখি। যেমন ইংরেজিতে সেন্টেন্স তৈরিতে আহ, কি বলবো এটাকে, অর্ডারটা কি বা সঠিকভাবে কিভাবে করতে হয়। সবার প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তুমি ইংরেজিতে যত সেন্টেন্স তোমরা দেখো না কেন, সবগুলি এই একই ফরম্যাটে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কখনো অবজেক্ট প্রথমে আসবে না, বা ভার্বও শেষে যাবে না, সাবজেক্টও সবার শেষে যাবে না। যদি এরকম হয়, তাহলে সেটা সেন্টেন্স হবে না। সেন্টেন্স করতে গেলে তোমাকে সাবজেক্ট প্রথমে আনতে হবে, ভার্ব পরে আনতে হবে, ঠিক তার পরপরই অবজেক্ট আনতে হবে। আশা করি তোমাদের বোঝা গেল। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকে এতটুকু থাক, টাটা।